হেই গাইস, আজকে আমরা শুনবো এক তরুণ ব্যাংকারের গল্প, যার ওপর অভিযোগ ওঠে নিজের স্ত্রীকে খুন করার। যদিও তার দাবি ছিল সে নির্দোষ, কিন্তু আইনের চোখে সে অপরাধী। বিচারে তার ঠাঁই হয় চার দেয়ালের অন্ধকারে। জেলের সেই কঠিন জীবনটাকেও সে নিজের মতো করে গুছিয়ে নিয়েছিল। দেখে মনেই হবে না সে যেন কোনো বন্দী, কিন্তু সেখানেও কি সে শান্তিতে থাকতে পেরেছে? জেলের কিছু মানুষ তার সেই গোছানো জীবনটাকেও নষ্ট করে দিতে চায়, আর তখনই সে সিদ্ধান্ত নেয় যে এই নরক থেকে তাকে বের হতেই হবে। কিন্তু কিভাবে সে সবাইকে বোকা বানিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে জেল থেকে পালিয়েছিল, সেই দুর্ধর্ষ গল্প জানতে হলে আপনাকে দেখতে হবে 1994 সালে মুক্তিপ্রাপ্ত সেই মাস্টারপিস মুভি দ্য শশাঙ্ক রিডেম্পশন। IMDb রেটিং এ এখন পর্যন্ত এটি 1 নম্বর মুভি। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। আমেরিকার পোর্টল্যান্ড শহরের ন্যাশনাল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট অ্যান্ডি ডুফ্রেন, তার বিরুদ্ধে তখন কোর্টে নিজের স্ত্রী আর তার প্রেমিকের খুনের মামলা চলছিল। বিপক্ষের উকিল একের পর এক প্রমাণ দিলেও অ্যান্ডি বারবার সব অস্বীকার করছিল। আসলে বেশ কিছুদিন আগেই অ্যান্ডি তার স্ত্রীর পরকীয়ার কথা জেনে যায়। রাগের মাথায় এক রাতে সে তাদের পিছু নিয়ে সোজা সেই প্রেমিকের বাসায় গিয়ে হাজির হয়। স্ত্রীর এমন ধোঁকা অ্যান্ডি যেন একদম নিতেই পারছিল না। ডিপ্রেশনে থাকা অবস্থায় সে গাড়িতে বসে একের পর এক মদের বোতল খালি করছিল, আর তার হাতে ছিল একটা লোডেড রিভলভার। তার ইচ্ছে হচ্ছিল ওটা দিয়ে দুজনের খুলি উড়িয়ে দেবে, কিন্তু শেষ পর্যন্ত অ্যান্ডি সেটা করেনি, বরং রিভলভারটা নদীতে ফেলে দিয়ে সে বাসায় ফিরে আসে। অ্যান্ডি খুন না করলেও ঠিক পরের দিন সকালে ওই অ্যাপার্টমেন্ট থেকে তার স্ত্রী ও তার প্রেমিকের লাশ উদ্ধার করা হয়। তাদের শরীর থেকে পাওয়া যায় গুনে গুনে 8টা বুলেট। স্বাভাবিকভাবেই সব আঙ্গুল গিয়ে ওঠে অ্যান্ডির দিকে। অ্যান্ডি বারবার নিজেকে নির্দোষ দাবি করলেও বিপক্ষের উকিলের যুক্তির কাছে সে হেরে যায়। যেহেতু সে নিজের রিভলভারটা নদীতে ফেলে দিয়েছিল আর পুলিশ সেটা খুঁজে পায়নি, তাই আদালত ধরে নেয় অ্যান্ডি খুনি এবং সে মিথ্যা বলছে। বিচারক তাকে জোড়া খুনের দায়ে 2 মেয়াদে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে পাঠিয়ে দেয় সে সময়ের সবচেয়ে ভয়ঙ্কর জেল শশাঙ্কে। এই জেলেই আমাদের দেখানো হয় আরেক কয়েদি অ্যালিস বয়েড রেড। অনেক বছর আগে জাল নোট পাচারের দায়ে তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। জেলের ভেতর মাঝে মধ্যেই বন্দীদের আচরণের উপর ভিত্তি করে তাদের সাজা কমানোর একটা রিভিউ নেওয়া হতো। রেডও কয়েকবার সেখানে গিয়ে কর্মকর্তাদের বোঝানোর চেষ্টা করে এখন সে সমাজের জন্য নিরাপদ, কিন্তু প্রতিবারই তার এই আবেদন রিজেক্ট হয়ে যায়। ফলে জেলের অন্ধকার কুঠিরি থেকে রেডের আর বের হওয়া হয় না। তবে জেল থেকে বের হতে না পারলেও ভেতরে রেডের দিনকাল বেশ ভালোই কাটছিল। আমেরিকার জেল বলে কথা, কয়েদিদের চলাফেরার জন্য বেশ খোলামেলা জায়গায় ছিল, আর রেডের ছিল বিশাল নেটওয়ার্ক। সে তার কানেকশন ব্যবহার করে কয়েদিদের জন্য বাইরে থেকে টুকটাক সব জিনিস আনিয়ে দিত। সোজা কথায় জেলের ভেতরে সে রীতিমতো একটা ব্যবসা খুলে বসেছিল। ঠিক এ সময়ই অ্যান্ডিকে যখন শশাঙ্ক জেলে আনা হয়, তার চেহারা ছিল একদম বিধ্বস্ত। তাকে দেখে মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে সে কান্নায় ভেঙে পড়বে। অ্যান্ডির এই অবস্থা দেখে রেড আর বাকি কয়েদিরা নিজেদের মধ্যে বাজি ধরে বসে যে জেলের প্রথম রাতেই অ্যান্ডি সবার সামনে কেঁদে দেবে। অ্যান্ডির সাথে আরো কয়েকজন নতুন কয়েদি এসেছিল। প্রথমে তাদের নিয়ে যাওয়া হয় জেলের ওয়ার্ডন নর্ডনের কাছে। নর্ডন সাফ জানিয়ে দেয় তার জেলের একটাই নিয়ম, ঈশ্বরের উপর বিশ্বাস রাখো আর নিয়ম মেনে চলো। তাই সবাইকে একটা করে বাইবেল ধরিয়ে দেওয়া হয়। এরপর পরিচয় করিয়ে দেওয়া হয় গার্ডের ক্যাপ্টেন হ্যাডলির সাথে। এই হ্যাডলি ছিল এক কথায় জল্লাদ। কোনো কারণ ছাড়াই কয়েদিদের পশুর মতো পেটানো ছিল তার নিত্যদিনের কাজ। সবাইকে গোসল করিয়ে যার যার সেলে পাঠিয়ে দেওয়া হয়। জেলের নিয়ম হলো দিনের বেলা সবাই মোটামুটি স্বাধীনভাবে ঘুরতে পারলেও রাতে সবাইকে তালাবদ্ধ কুঠুরিতেই কাটাতে হয়। আর নতুন কয়েদিদের জন্য জেলের প্রথম রাতটা ছিল কিয়ামতের চেয়েও ভয়াবহ। মুক্ত জীবন থেকে হঠাৎ এরকম নরকে এসে অনেকেই মানসিকভাবে ভেঙে পড়ে। সেদিন রাতেও ঠিক তাই হলো। লাইট নেভানোর পরেই এক মোটাসোটা কয়েদি ভয়ে আর কষ্টের চিৎকার করে কান্না শুরু করে। পুরনো কয়েদিরা এটা দেখে হাসাহাসি আর চিৎকার করছিল, আর সেই আওয়াজ শুনেই হাজির হয় ক্যাপ্টেন হ্যাডলি। সে লোকটাকে কান্না থামাতে বললেও লোকটা ভয়ে আরো বেশি চিৎকার করতে থাকে, আর তাতেই হ্যাডলি খেপে গিয়ে তাকে এমন মার মারে যে লোকটা মেঝেতেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। এই ভয়াবহ দৃশ্য দেখে বাকিরা ভয়ে একদম কুকড়ে যায়। অর্থাৎ প্রথম রাতেই তারা বুঝে যায় যে শশাঙ্ক জেলের জীবন আসলে কতটা নিষ্ঠুর হতে পারে। পরের দিন সকালে কয়েদিদের হাজিরা নেওয়ার পর সবাইকে নাস্তা খেতে দেওয়া হয়। জেলের সেই বাসি পচা খাবার খেতে গিয়ে অ্যান্ডি নিজের খাবারের প্লেটে জ্যান্ত একটা পোকা খুঁজে পায়। মানে এখন থেকে এই নোংরা খাবার খেয়েই তাকে দিন কাটাতে হবে। সে যখন পোকাটা ফেলেই দিতে যাচ্ছিল, তখন পাশ থেকে ব্রুকস নামের এক বৃদ্ধ লাইব্রেরিয়ান এসে সেটা নেয় এবং নিজের পকেটে রাখা পোষা পাখিকে সেটি খাইয়ে দেয়।
সবাই যখন জেলের বিশাল লবিতে একসাথে বসে খাবার খাচ্ছিল, সেখানে হেইড নামের এক কয়েদি যখন তার আহত সঙ্গীর ব্যাপারে আরেকজনের সাথে কথা বলছিল, অ্যান্ডি পাশ থেকে খুব নম্রভাবে লোকটার নাম জিজ্ঞাসা করে, কিন্তু হেইড তাকে উল্টা কড়া ভাষায় ঝাড়ি দিয়ে চুপ করিয়ে দেয়। জেলের লোকগুলো যে মোটেও সুবিধার নয় সেটা অ্যান্ডি হাড়ে হাড়েই টের পায়, আর তাই সে ঠিক করে কারো সাথে খুব একটা সে কথা বলবে না, সে নিজের মতোই থাকবে। এভাবে একদিন গোসল করার সময় সিস্টার গ্যাং নামের এক কুখ্যাত দলের লিডার বোগাস ডায়মন্ড এসে অ্যান্ডিকে বিরক্ত করার চেষ্টা করে। এই গ্যাংয়ের কাজই ছিল জেলের ভেতরে অন্য কয়েদিদের ওপর টর্চার করা, কিন্তু অ্যান্ডি তাকে পাত্তা না দিয়ে এড়িয়ে চলে যায়। জেলের নিয়ম মেনে সে চুপচাপ নিজের কাজগুলো করতে থাকে, কিন্তু ভেতরে ভেতরে সে ছিল একদম একা। অবশেষে এক বিকেলে যখন জেলের সবাই মাঠে খেলাধুলা করছিল, তখন অ্যান্ডি প্রথমবার গিয়ে রেডের সাথে কথা বলে। সে জানতো যে রেডের হাত অনেক লম্বা এবং সে চাইলে বাইক থেকে যে কোনো জিনিস আনিয়ে দিতে পারে। অ্যান্ডি তাকে অনুরোধ করে একটা ছোট রক হ্যামার বা হাতুড়ি আনিয়ে দেওয়ার। প্রথমে রেড ভাবছিল অ্যান্ডি বোধহয় বড় কোনো হাতুড়ির কথা বলছে, যা দিয়ে সে কারো মাথা ফাটাবে অথবা জেলের দেওয়াল ফুটো করে পালানোর চেষ্টা করবে, কিন্তু অ্যান্ডি তাকে হেসেই বুঝিয়ে দেয় যে হাতুড়িটা হবে একদম ছোট, যা দিয়ে কেবল ছোট ছোট পাথর কেটে সুন্দর খেলনা বা শোপিস বানানো যায়। সেই ছোট হাতুড়ি দিয়ে যে জেলের দেওয়ার ফুটা করা অসম্ভব সেটা রেডও জানতো, তাই সে রাজি হয়ে যায়। রেড সবকিছু শোনার পর অ্যান্ডির সেই হাতুড়ি জোগাড় করে দেওয়ার বিনিময়ে $10 একটি ডিল করে ফেলে। কিছুদিন পর রেড তার বিশেষ কানেকশন কাজে লাগিয়ে জেলের ভেতরে ছোট্ট সেই হাতুড়িটি আনিয়ে নেয়। তবে এই হাতুড়িটা হাতে নিয়েই রেড বুঝতে পারে এই পিচ্চি জিনিস দিয়ে জেলের দেওয়ালে ট্যানেল খুঁড়তে কমপক্ষে 20 বছর সময় লাগবে। এরপর সে জেলের এক ডেলিভারি ম্যানকে ঘুষ দিয়ে হাতুড়িটি অ্যান্ডির কাছে পৌঁছে দেয়। আর এই ঘটনার পর থেকেই রেডের সাথে অ্যান্ডির বেশ ভালোই খাতির জমে ওঠে। তবে অ্যান্ডির কপালে এই শান্তি বেশি দিন সইল না। সিস্টার গ্যাংয়ের লিডার বোক্স তাকে মোটেও সহ্য করতে পারত না, কারণ অ্যান্ডি তাকে পাত্তাই দিত না। একদিন জেলের ভেতরে কাজ করার সময় বোক্স তার দলবল নিয়ে অ্যান্ডির ওপর অযথা হামলা চালায়। তারা তাকে এতটাই বীভৎসভাবে মারধর করে যে অ্যান্ডিকে জেলের হাসপাতালে ভর্তি হতে হয়। মারাত্মক আহত হওয়া সত্ত্বেও অ্যান্ডি কিন্তু মুখ খোলেনি। সে কখনোই গার্ডদের জানায়নি যে কারা তাকে মেরেছে। অ্যান্ডির এই নীরবতার সুযোগ নিয়ে সিস্টার গ্যাংয়ের মেম্বাররা টানা 2 বছর ধরে যখনই সুযোগ পেত তখনই তার উপর অমানসিক টর্চার চালাতো, কিন্তু তবুও অ্যান্ডি হার মানেনি এবং কোনো গার্ডের কাছে তাদের বিরুদ্ধে অভিযোগও করেনি। এভাবেই জেলের দুঃখভরা জীবনের 2 বছর কাটার পর অ্যান্ডির সামনে হঠাৎ বাইরের জগতের স্বাদ পাওয়ার একটা সুযোগ আসে। পোর্টল্যান্ড সিটির একটা লাইসেন্স প্লেট ফ্যাক্টরির স্বাদ মেরামতের জন্য শশাঙ্ক জেল থেকে কিছু ভলান্টিয়ার ডাকা হয়। খাঁচার ভেতর থেকে একটু মুক্ত বাতাসের আশায় অ্যান্ডি আর রেড সহ প্রায় 100 জন কয়েদি এই কাজে যোগদান দেয়। মাথার উপর তপ্ত রোদ, তার মধ্যেই তারা ছাদের ঢালাইয়ের কাজ শুরু করে দেয়। কাজ করতে করতে হঠাৎ সবাই শুনতে পায় যে হ্যাডলি অন্য একজনের সাথে সম্পত্তি নিয়ে আলাপ করছে। হ্যাডলি তার মৃত ভাইয়ের কাছ থেকে $35,000 পেলেও ট্যাক্স সংক্রান্ত ঝামেলার কারণে পুরো টাকাটা পকেটে ভরতে পারছিল না। এই কথা শোনা মাত্রই অ্যান্ডি সোজা হ্যাডলির দিকে হাঁটতে শুরু করে। এটা দেখে রেড সহ বাকি কয়েদিরা তো সবাই ভাবছিল অ্যান্ডি কি আজকে মার খাওয়ার জন্যই পা বাড়াচ্ছে, কিন্তু অ্যান্ডি তবুও এগিয়ে গেলে গার্ডরা তার দিকে পিস্তল তাক করে বসে। অ্যান্ডি সরাসরি গিয়ে হ্যাডলিকে অদ্ভুত এক প্রশ্ন করে বসে। সে বলে, তুমি কি তোমার স্ত্রীকে বিশ্বাস করো? আর তোমার কি যথেষ্ট কনফিডেন্স আছে যে তোমার স্ত্রী তোমার সাথে বেইমানি করবে না? এই কথাগুলো শুনে তো হ্যাডলি একদম পুরোই আগুন। সে ভাবলো এই কয়েদি বোধহয় তার সাথে ইয়ার্কি মারাতে এসেছে। মাথা গরম করে সে অ্যান্ডিকে ছাদ থেকে নিচে ফেলে দিতেই যায়। ঠিক সেই মুহূর্তে অ্যান্ডি হাঁপাতে হাঁপাতে তাকে আসল বুদ্ধিটা দেয়। সে জানায় আমেরিকার আইন অনুযায়ী যে কোনো নাগরিক চাইলেই তার স্ত্রীকে $60,000 পর্যন্ত সম্পত্তি ট্যাক্স ফ্রি গিফট করতে পারে। তার মানে হ্যাডলি যদি এই $35,000 তার স্ত্রীর নামে ট্রান্সফার করে দেয় তবে তাকে 1 পয়সাও ট্যাক্স দিতে হবে না। তবে এই বিশাল লিগাল পেপার ওয়ার্ক করতে গেলে লয়ারদের পেছনেই তো অর্ধেক টাকা বেরিয়ে যাবে। অ্যান্ডি তখন অফার দেয় যে তার ব্যাংকিং এক্সপিরিয়েন্স কাজে লাগিয়ে সে একদম ফ্রিতে সব ডকুমেন্ট গুছিয়ে দেবে। বিনিময়ে তার কোনো টাকা পয়সাই চাই না, শুধু তার সাথে কাজ করা কয়েদি বন্ধুদের জন্য কয়েক বোতল ঠান্ডা বিয়ার চাই। অবশেষে হ্যাডলি অ্যান্ডির প্রস্তাবে রাজি হয়ে তাকে ছেড়ে দেয়। অ্যান্ডিও কথা রাখে, সে হ্যাডলিকে পুরো $35,000 পাওয়ার ব্যবস্থা করে দেয় আর নিজেদের বন্ধুদের জন্য আদায় করে নেয় সেই কাঙ্ক্ষিত বিয়ার। নিজের জীবনের ঝুঁকি নিয়ে
সেফ বন্ধুদের একটু রিফ্রেশমেন্ট দেওয়ার এই ঘটনা দেখে তো সবাই অবাক। এমনকি কিছুদিন আগে যার সাথে অ্যান্ডির ঝামেলা হয়েছিল সেই হেডও এখন অ্যান্ডির ফ্যান হয়ে গেছে। এরপর সময় গড়ানোর সাথে সাথে অ্যান্ডি আর রেডের বন্ধুত্ব আরো গভীর হয়। অ্যান্ডির দাবা খেলার দারুণ শখ ছিল, কিন্তু জেলের ভেতর তো আর দাবার গুটি পাওয়া সম্ভব না। তাই সে সিদ্ধান্ত নেয় রক হ্যামার দিয়ে পাথর কেটে সে নিজেই দাবার গুটি বানাবে। কিন্তু জেলের ময়দানে তেমন ভালো পাথর পাওয়া যাচ্ছিল না। তবে রেড কিন্তু হাত গুটিয়ে বসে থাকেনি, সে ঠিকই অ্যান্ডির জন্য ভালো পাথর জোগাড় করার প্ল্যান করতে থাকে। আমেরিকান জেলগুলোতে বন্দীদের লাইফস্টাইল যে কতটা স্বাভাবিক হতে পারে তা তো আপনারা বুঝতেই পেরেছেন। এমনকি কয়েদিদের জন্য নিয়মিত মুভি দেখার ব্যবস্থাও ছিল। ঠিক তেমনই একদিন সবাই মিলে মুভি দেখার সময় অ্যান্ডি রেডকে একটা অদ্ভুত রিকোয়েস্ট করে বসে। সে বলে তার জন্য যেন ওই মুভির নায়িকার একটা বড় পোস্টার আনিয়ে দেওয়া হয়। অ্যান্ডি জানায় এই পোস্টারটা সে তার সেলের দেওয়ালে টাঙিয়ে দেবে। এখানে অ্যান্ডি সেলের দেওয়ালে আগে থেকেই অনেক কয়েদি নিজেদের নাম খোদাই করে রেখেছিল, তাই এই সময় অ্যান্ডিও তার ছোট্ট রক হ্যামার দিয়ে নিজের নাম দেওয়ালে খোদাই করে রাখে। আর সেই লেখাটাকে ঢেকে রাখার জন্যই সম্ভবত সে রেডকে একটা পোস্টার এনে দিতে বলে। রেডও তাকে কথা দেয় যে সে এই ছবিটি জোগাড় করে দেবে। এরপর একদিন থিয়েটার থেকে বের হওয়ার পর আবারও সিস্টার গ্যাং অ্যান্ডির উপর হামলা করে। এবার অ্যান্ডিও পাল্টা মারার চেষ্টা করে, কিন্তু সংখ্যায় বেশি হওয়ায় তারা তাকে এমনভাবে মারধর করে যে অ্যান্ডি প্রায় আধমরা হয়ে যায়। এই মার এতটাই ভয়ঙ্কর ছিল যে তাকে প্রায় 1 মাস হাসপাতালে কাটাতে হয়। অন্যদিকে এই ঘটনার জন্য সিস্টার গ্যাংয়ের লিডার বক্সকে জেলের ছোট্ট অন্ধকার কুঠুরিতে 1 মাসের জন্য বন্ধ রাখা হয়। শাস্তি শেষ হওয়ার পর তাকে আবার তার নিজের সেলে নিয়ে গিয়ে আপ্যায়ন করে হ্যাডলি ও তার দলবল। হ্যাডলি এমন নির্মমভাবে বক্সকে মারধর করে যে সে প্রায় পঙ্গু হয়ে যায়। এরপর থেকে বক্সকে সারা জীবন হুইল চেয়ারে বসেই দিন কাটাতে হয়। এই ঘটনার পর একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, জেলের ভেতরে আর কেউই অ্যান্ডির গায়ে হাত তোলার সাহস পায়নি। এদিকে রেড তার কথা রাখে, সে অ্যান্ডির জন্য পোস্টার এনে দেয়। এরপর থেকে প্রায় প্রতি মাসেই নতুন নতুন হলিউড নায়িকার পোস্টার এনে দিতে থাকে। কিছুদিন পর জেলের সব কয়েদিদের মাটি খোঁড়ার কাজে লাগানো হয়। তখন রেড, হেওয়েট সহ কয়েকজন কয়েদি অ্যান্ডির জন্য ছোট ছোট পাথর সংগ্রহ করতে শুরু করে। অ্যান্ডি সেই পাথরগুলো নিজের সেলে নিয়ে গিয়ে রক হ্যামারের সাহায্যে ধীরে ধীরে সেগুলোকে ঘষে কেটে আর পলিশ করে দাবার গুটি বানাতে শুরু করে। ধীরে ধীরে একটা পুরো দাবার সেট তৈরি করার স্বপ্ন দেখতে থাকে সে। এভাবেই তারা জেলের ভেতরে কিছুদিন তুলনামূলক শান্তিতে সময় কাটাতে থাকে। কিন্তু হঠাৎ একদিন সবকিছু আবার বদলে যায়। একদিন হঠাৎ করেই ওয়ার্ডেন কয়েকজন গার্ডকে নিয়ে অ্যান্ডির সেলে হাজির হয়। তারা এসে অ্যান্ডির সব জিনিসপত্র এলোমেলো করে তল্লাশি শুরু করে। দাবার সব গুটি মেঝেতে ফেলে দেয়। বিছানা টেবিল সব উল্টে পাল্টে দেখে, যেন কিছু খুঁজছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তারা কোথাও অ্যান্ডির রক হ্যামারটা খুঁজে পায় না। ওয়ার্ডেন তখন অ্যান্ডির হাতে থাকা বাইবেলটি তুলে নেয়। তবে সে বাইবেলটা উল্টে পাল্টে দেখে না, বরং অ্যান্ডিকে কয়েকটা প্রশ্ন করে। অ্যান্ডিও খুব শান্তভাবে সব প্রশ্নের উত্তর ঠিকঠাকভাবে দেয়। এতে ওয়ার্ডেন সন্তুষ্ট হয়ে সেখান থেকে চলে যায়। তবে অ্যান্ডির সেল তল্লাশি করা আসলে একটি বাহানা ছিল, আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু। ওয়ার্ডেন ইতিমধ্যেই বুঝে গিয়েছিল যে অ্যান্ডির ব্যাংকিং এবং ফাইন্যান্স সম্পর্কে দারুণ জ্ঞান রয়েছে, তাই সে তাকে জেলের লাইব্রেরিয়ান ব্রুকসের সহকারী বানিয়ে দেয়। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও আমেরিকার অনেক জেলেই লাইব্রেরি থাকে, যদিও সেই লাইব্রেরির বইগুলো প্রায় কেউই পড়তো না। অ্যান্ডি প্রথমে ব্যাপারটা বুঝতে পারছিল না। এত বছর ধরে ব্রুকস একাই লাইব্রেরি সামলাচ্ছিল, কখনো কোনো সহকারীর প্রয়োজন হয়নি। তাহলে হঠাৎ তাকে কেন অ্যাসিস্ট্যান্ট বানানো হলো? কিছুক্ষণের মধ্যেই অ্যান্ডি আসল কারণটা বুঝতে পারে। একদিন হ্যাডলি আরেকজন গার্ড ডিকেন্সকে নিয়ে অ্যান্ডির কাছে আসে। ডিকেন্স তার ছেলের জন্য একটা চাইল্ড এডুকেশন ফান্ড সেট আপ করতে চায় এবং সেই কাগজপত্র ঠিক করে দিতে অ্যান্ডির সাহায্য চায়। অ্যান্ডিও তাকে সাহায্য করে। তারপর থেকে ধীরে ধীরে জেলের প্রায় সব গার্ড নিজেদের ফাইন্যান্সিয়াল সমস্যা নিয়ে অ্যান্ডির কাছে আসতো। কেউ ট্যাক্স বাঁচাতে চায়, কেউ ইনভেস্টমেন্ট করতে চায়, কেউ আবার বাচ্চার ভবিষ্যতের জন্য টাকা জমাতে চায়। এমনকি ওয়ার্ডেন নিজেও ট্যাক্স কমানোর নানা উপায় জানতে অ্যান্ডির কাছে সাহায্য নিতে শুরু করে। এর পাশাপাশি জেলের বাজেট থেকে কিভাবে খরচ কমিয়ে টাকা বাঁচানো যায় সেই দায়িত্বও এসে পড়ে অ্যান্ডির উপর। ধীরে ধীরে সে জেলের ভেতরে এক প্রকার ব্যাংকারে পরিণত হয়ে যায়। এই কাজে তাকে সাহায্য করার জন্য রেডকেও তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখা হয়। এই সময়টা তাদের জন্য তুলনামূলক ভালোই কাটছিল। তবে অ্যান্ডির মাথায় তখন
আরেকটা বড় পরিকল্পনা ঘুরছিল। সে চেয়েছিল জেলের লাইব্রেরিটাকে নতুনভাবে সাজাতে, আরো নতুন বই যাতে কয়েদিরা পড়াশোনা করে নিজেদের উন্নতি করতে পারে। কিন্তু যখন সেই প্রস্তাবটা ওয়ার্ডেনকে দেয়, তখন ওয়ার্ডেন বাজেটের অজুহাত দেখিয়ে সেটা সরাসরি না করে দেয়। তখন অ্যান্ডি একটা অদ্ভুত সিদ্ধান্ত নেয়। সে বলে যদি জেল থেকে টাকা না দেওয়া হয় তাহলে সে প্রতি সপ্তাহে স্টেট ডিপার্টমেন্টকে একটা করে চিঠি লিখবে, সেখানে লাইব্রেরির জন্য বই আর ফান্ড চাইবে। ওয়ার্ডেন তাকে চিঠি পাঠানোর অনুমতি দিয়ে দেয়, কিন্তু সমস্যা হলো অ্যান্ডি তার কোনো চিঠির উত্তর পায় না। তবুও সে থেমে থাকে না, সে নিয়মিত চিঠি লিখতে থাকে। এদিকে একদিন হঠাৎ অ্যান্ডি আর রেড খবর পায় যে লাইব্রেরিয়ান ব্রুকস হেওয়েটকে ছুরি দিয়ে জিম্মি করে রেখেছে। খবর পেয়ে তারা দ্রুত সেখানে যায় এবং ব্রুকসকে শান্ত করার চেষ্টা করে। পরে সবাই জানতে পারে আসল কারণটা। হেওয়েট আসলে ব্রুকসকে বিদায় জানাতে এসেছিল, কারণ জেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল ব্রুকসকে মুক্তি দিয়ে বাইরে পাঠিয়ে দেবে। 50 বছর ধরে জেলের ভিতরেই ছিল ব্রুকসের জীবন। এই জায়গাটাই তার ঘরবাড়ি হয়ে গিয়েছিল। তাই এখান থেকে বের হওয়ার কথা শুনে সে ভয় আর হতাশায় পাগলের মতো আচরণ করছিল। কিন্তু নিয়ম তো নিয়মই, শেষমেশ তাকে জেল ছাড়তেই হয়, আর লাইব্রেরির পুরো দায়িত্ব এসে পড়ে অ্যান্ডির কাঁধে। অন্যদিকে ব্রুকস যখন বাইরের পৃথিবীতে যায়, তখন সে যেন এক সম্পূর্ণ নতুন জগতে এসে পড়ে। এই 50 বছরে পৃথিবী এতটা বদলে গেছে, সে কিছুই বুঝে উঠতে পারছিল না। কিছুদিন সে একটা লোকাল ফুড স্টোরে কাজ নেয় এবং নতুন জীবনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে পড়েছিল, কারণ জেলই ছিল তার আসল ঠিকানা। বাইরের এই মুক্ত পৃথিবী তার কাছে দমবন্ধ মনে হচ্ছিল। শেষমেশ একদিন হঠাৎ জেলের ভেতরে থাকা পুরনো বন্ধুদের উদ্দেশ্যে একটা চিঠি পাঠায়, আর তারপরেই নিজের জীবন শেষ করে দেয়। ব্রুকসের এই করুণ পরিণতি শুনে জেলের সবাই গভীরভাবে হতবাক হয়ে যায়। কিন্তু এরপরেই অ্যান্ডি এমন এক খবর পায় যেটা শুনে সে খুশিতে হতবাক হয়ে যায়। এতদিন ধরে জেলের লাইব্রেরির জন্য যে সেই স্টেট ডিপার্টমেন্টে সে অসংখ্য চিঠি পাঠিয়েছিল, সেগুলো সবসময় উপেক্ষিত হয়েছিল, কিন্তু এবার অবশেষে তার কাছ থেকে শ্মশান জেলের জন্য বেশ কিছু বই পাঠানো হয়। অ্যান্ডি যখন সেই বইগুলো গুছাচ্ছিল, তখন পুরনো জিনিসের ভেতর থেকে একটা গ্রামোফোন রেকর্ড খুঁজে পায়। হঠাৎ কি মনে করে সে পাশের গ্রামোফোনে সেই রেকর্ডটা বাজাতে শুরু করে। শুধু তাই নয়, একটু পরে সে গ্রামোফোনটাকে জেলের মাইকের সাথে কানেক্ট করে দেয়, আর মুহূর্তের মধ্যেই পুরো শ্মশান জেল জুড়ে ভেসে ওঠে সেই সুরেলা গান। কয়েক মিনিটের জন্য হলেও জেলের প্রতিটা কয়েদি যেন নিজেদের সত্যিকারের মুক্ত মানুষ মনে করতে শুরু করে। তবে এই সাহসী কাজের জন্য অ্যান্ডিকে শাস্তিও পেতে হয়। ওয়ার্ডেনের আদেশে দরজা ভেঙে তাকে টেনে বের করা হয় এবং 2 সপ্তাহের জন্য কালকটুরিতে বন্দি রাখা হয়। সেই সময়টা 1963 সাল, অর্থাৎ শ্মশানকে আসার প্রায় 16 বছর কেটে গেছে অ্যান্ডির। এর মাঝেই আবার একবার রেডকে প্যারেলের জন্য ডাকা হয়, কিন্তু আগের মতো এবারও তার আবেদন বাতিল করে দেওয়া হয়। অন্যদিকে কিছুদিন পর অ্যান্ডি তার লাইব্রেরির জন্য আবারও একটি ডোনেশন জোগাড় করতে সক্ষম হয়, কারণ আগের ছোট্ট ডোনেশন পাওয়ার পর থেকে স্টেট ডিপার্টমেন্টকে সপ্তাহে 2টা করে চিঠি পাঠানো শুরু করেছিল। অবশেষে তার এই জেদের কাছে হার মেনে তারা একসাথে প্রচুর বই পাঠিয়ে দেয়। এরপর অ্যান্ডি আর তার বন্ধুরা মিলে পুরো প্রিজন লাইব্রেরিটাকে নতুন করে সাজিয়ে তোলে, আর সেই লাইব্রেরির নাম রাখা হয় ব্রুকসের নামে। অবিশ্বাস্য হলেও সত্যি, মাত্র 1 বছরের মধ্যেই এই লাইব্রেরি পুরো দেশের সবচেয়ে সুন্দর প্রিজন লাইব্রেরিগুলোর একটি হিসাবে পরিচিত হয়। যদিও এর সব কৃতিত্ব নিজের নামে নিয়ে নেয় ওয়ার্ডেন নর্ডন, কিন্তু আসলে পুরো কৃতিত্বটাই ছিল অ্যান্ডির। এদিকে নর্ডন টাকা কামানোর নতুন একটা পথ বের করে ফেলে। সে বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানি ও ব্যবসা প্রতিষ্ঠানের কাছে নিয়মিত জেল থেকে কয়েদিদের শ্রমিক হিসাবে পাঠাতে থাকে। বিনিময়ে যে টাকা পাওয়া যায় সেগুলো সে গোপনে নিজের অ্যাকাউন্টে জমা করে। এতেই শেষ নয়, কাজ পাওয়ার জন্য কোম্পানিগুলো তাকে মোটা অঙ্কের ঘুষও দিত, আর এই কালো টাকা সাদা করার জন্য নর্ডন ব্যবহার করতে শুরু করে অ্যান্ডিকে। র্যান্ডাল স্টিভেন্স নামের একটি ভুয়া পরিচয়ে অ্যাকাউন্টে সেই টাকাগুলো জমতে থাকে। এইভাবে কেটে যায় আরো 2 বছর। 1965 সালের শুরুতে শ্মশান জেলে নতুন এক তরুণ কয়েদির আগমন ঘটে। তার নাম টমি উইলিয়ামস। শুরুতে অনেকেই তাকে পছন্দ করতো না, কিন্তু তার হাসি খুশি স্বভাবের কারণে ধীরে ধীরে সবাই তাকে ভালোবাসতে শুরু করে। অ্যান্ডির সাথে প্রথম দিকে তার কথাবার্তা একটু ঠান্ডা ছিল, কিন্তু লাইব্রেরির কথা জানার পর টমি ভীষণ আগ্রহী হয়ে পড়ে, কারণ জেলে বসেই সে জেনারেল এডুকেশন ডেভেলপমেন্ট পরীক্ষাটা পাশ করতে চেয়েছিল। এটা শুনে
শুনে অ্যান্ডি তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। তবে টমির অক্ষর চিনতে সমস্যা হচ্ছিল, তাই অ্যান্ডি তাকে একেবারে বর্ণমালা থেকে শুরু করে সবকিছু ধীরে ধীরে শেখাতে থাকে। অবশেষে পরীক্ষার দিন আসে। অ্যান্ডি নিজেই জেলের ভেতর বসে তার পরীক্ষা নেয়, কিন্তু সময় শেষ হওয়ার পর টমি নিজের উপর ভীষণ রেগে যায়। তার মনে হচ্ছিল সে ভালো করতে পারেনি, তাই সে নিজের উত্তরপত্রটা মুচড়ে ডাস্টবিনে ফেলে দেয়। কিন্তু অ্যান্ডি সেই মুচড়ানো কাগজটা তুলে সে নিজেই এটি বোর্ডের কাছে পাঠিয়ে দেয়। এদিকে একদিন রেডের সাথে গল্প করতে গিয়ে টমি হঠাৎ জানতে পারে যে অ্যান্ডি তার স্ত্রী এবং স্ত্রীর প্রেমিকের খুন করার অভিযোগে এই জেলে এসেছে। এই কথা শুনে হঠাৎ টমি কিছু ভাবতে শুরু করে। এরপর সে অ্যান্ডি আর রেডকে 4 বছর আগের একটা ঘটনা বলতে শুরু করে। তার পাশের সেলে ছিল এক ভয়ঙ্কর ডাকাত, যে ডাকাতি করতে গিয়ে অনেক মানুষ খুন করেছিল, আর সে নিজের খুনের গল্পগুলো খুব গর্ব করে বলতো। একদিন সে টমিকে বলছিল একবার ডাকাতি করতে গিয়ে সে অন্তরঙ্গ অবস্থায় থাকা এক দম্পতিকে গুলি করে মেরে ফেলেছিল, কিন্তু সেই খুনের দায় পড়ে গিয়ে পড়ে এক ব্যাংকারের উপর। এই গল্পটা শুনতেই অ্যান্ডি আর রেড বুঝতে পারে ঘটনাটা কোন দিকে যাচ্ছে। মানে এতদিন ধরে যেটা অ্যান্ডি বলে আসছিল সেটাই সত্যি, সে আসলে নির্দোষ ছিল। এই নতুন তথ্য জানার পর অ্যান্ডি সরাসরি ওয়ার্ডেন নর্ডনের কাছে গিয়ে সব খুলে বলে, কিন্তু নর্ডন তার কথা একদমই শুনতে চায় না। তখন অ্যান্ডির মনে হয় হয়তো সে ভয় পাচ্ছে মানি লন্ডারিং এর বিষয়টা ফাঁস হয়ে যাবে বলে। তাই অ্যান্ডি বলে যদি সে এখান থেকে বের হতে পারে তাহলে সে এই ব্যাপারটা কাউকেই বলবে না। কিন্তু টাকা আর অপরাধের কথা শুনেই যেন নর্ডনের মাথায় আগুন ধরে যায়। প্রচন্ড রেগে গিয়ে সে সঙ্গে সঙ্গে অ্যান্ডিকে 1 মাসের জন্য আবার কালকুঠুরিতে পাঠিয়ে দেয়। আর এদিকে টমির পরীক্ষার ফল আসে, আর সে জানতে পারে যে সে আসলেই পরীক্ষায় পাশ করেছে। মানে অ্যান্ডির তার উপর যে বিশ্বাস ছিল সেটা পুরোপুরি সত্যি প্রমাণিত হয়েছে। সেদিন রাতেই ওয়ার্ডেন নর্ডন টমিকে জেলের বাইরে ফাঁকা মাঠে ডেকে পাঠায়। সেখানে গিয়ে সে টমিকে জিজ্ঞাসা করে অ্যান্ডির ব্যাপারে, যে গল্পটা সে বলেছে সেটা কি আদালত গিয়ে সে বলতে পারবে। টমি ভাবে হয়তো ওয়ার্ডেন সত্যি অ্যান্ডিকে সাহায্য করতে চায়, তাই সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, বলে যে হ্যাঁ আমি এটি করতে পারবো। নর্ডন তখন তাকে খুশি হয়ে পিঠ চাপড়ে দেয় এবং সামনে হাঁটা শুরু করে, কিন্তু কয়েক সেকেন্ড পরেই পিছন থেকে গার্ড হ্যাডলি তার পিঠে টানা 3টা গুলি করে। মানে অ্যান্ডিকে জেল থেকে বের হতে না দেওয়ার জন্য নর্ডন টমিকেই মেরে ফেলে। সত্যি বলতে এতটা নির্মম দৃশ্য খুব কম সিনেমাতেই দেখা যায়। সবচেয়ে কষ্টের ব্যাপার হলো টমির স্ত্রী আর একটা ছোট্ট সন্তানও ছিল, আর নর্ডন সেটাও জানতো। তবু নিজের মানি লন্ডারিং এর গোপন সত্য লুকানোর জন্য সেই এই তরুণ ছেলেটাকে হত্যা করতে এক বিন্দুও দ্বিধাবোধ করেনি। এরপর এই খবরটা নর্ডন নিজেই অ্যান্ডিকে জানায়, যদিও সে বলে যে টমি নাকি জেল থেকে পালাতে গিয়ে মারা গেছে, কিন্তু অ্যান্ডি ঠিকই বুঝতে পারে আসল ঘটনাটা কি। নর্ডন তখন তাকে হুমকি দেয় যদি সে আর তার জন্য কাজ করতে না চায় তাহলে তার সব গার্ড প্রোটেকশন তুলে নেওয়া হবে, তাকে আবার ভয়ঙ্কর অপরাধীদের সাথে একই সেল রাখা হবে। শুধু তাই নয়, জেলের লাইব্রেরিটাও গুড়িয়ে দেওয়া হবে, সব বইপত্র পুড়ে ছাই করে দেওয়া হবে। এই ভয় দেখানোর পর নর্ডন তাকে আবারও 1 মাসের জন্য কালকুঠুরিতে বন্দি করে রাখে। এর ঠিক 2 মাস পরে কালকুঠুরি থেকে বের হয়ে অ্যান্ডি রেডকে একটা কথা বলে, যেটা শুনে রেডও স্তব্ধ হয়ে যায়। অ্যান্ডি বলে তার স্ত্রীর মৃত্যুর জন্য সে নিজেই দায়ী। সে ট্রিগার টানেনি, কিন্তু সে তার স্ত্রীকে ধরে রাখতে পারেনি, আর সেই ব্যর্থতার অপরাধেই তাকে আজও ভেতর থেকে খাচ্ছে। আর অ্যান্ডির মতে এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। এরপর সে রেডকে জানায় জীবনে তার একটা স্বপ্ন আছে, একদিন সে প্রশান্ত মহাসাগরের ধারে মেক্সিকোর ছোট্ট দ্বীপ জিহুয়াতেনজোতে গিয়ে সে বসবাস করতে চায়। হঠাৎ করেই সে রেডকে একটি অদ্ভুত কথা বলে, যদি কোনোদিন রেড জেল থেকে মুক্তি পায় তাহলে তাকে বাক্সটন শহরের একটি মাঠে যেতে হবে। সেখানে একটি পুরনো ওক গাছের নিচে ভাঙা পাথরের দেওয়ালের পাশে ছোট্ট একটি পাথরের ঢিবি আছে। সেই ঢিবির নিচে কিছু একটা আছে, সেটা রেডকে খুঁজে বের করতে হবে। তবে সেখানে ঠিক কি আছে সেটা অ্যান্ডি জানাতে চায় না। সেদিন রাতে খাবারের সময় রেড লক্ষ্য করে অ্যান্ডির আচরণ কেমন জানি অদ্ভুত হয়ে গেছে। বিষয়টা সে অন্যদেরও জানায়। তখনই হঠাৎ হেড বলে বসে অ্যান্ডি নাকি তার কাছ থেকে প্রায় 6 ফুট লম্বা একটা দড়ি চেয়েছে। এই কথা শুনে সবার মনে একটাই ভয়ঙ্কর সন্দেহ জন্ম নেয়, তাহলে কি অ্যান্ডি আত্মহত্যা করতে যাচ্ছে? এদিকে সেদিনের কাজ শেষ করে অ্যান্ডি যথারীতি ওয়ার্ডেনের জন্য ব্যাংকে টাকা জমা দিতে আসে। ওয়ার্ডেনের ফাইলগুলো ভল্টে রেখে অ্যান্ডিকে নির্দেশ দেয় সেলে যাওয়ার আগে
যেন সে তার জুতাগুলো পলিশ করে রেখে দেয়। অ্যান্ডিও শান্তভাবে সেই কাজ শুরু করে। সব কাজ শেষ করে সন্ধ্যায় সে সবার সাথে নিজের সেলে গিয়ে ফিরে যায়। সেদিন রাতটা ছিল রেডের জীবনের সবচেয়ে দীর্ঘতম রাত। অ্যান্ডির কথা ভেবে সে এক মুহূর্ত ঠিকভাবে ঘুমাতে পারেনি। পরদিন সকালবেলা হেড কাউন্টের সময় যখন সবার সেল খোলা হয়, তখন অ্যান্ডি তার সেল থেকে বের হয় না। এই দৃশ্য দেখে রেডের বুক ধরপড় করে ওঠে। একজন গার্ড কয়েকবার ডাকাডাকি করলেও কোনো সাড়া আসে না ভেতর থেকে। আর ভিতরে ঢুকে যা দেখে তাতে গার্ডের চোখ কপালে উঠে যায়। সেলের ভিতরে অ্যান্ডির কোনো চিহ্নই নেই, মানে সে যে পুরোপুরি গায়েব হয়ে গেছে। অথচ সেলটা বাইর থেকে লক করা ছিল, আর দেওয়ালেও কোনো গর্ত দেখা যাচ্ছিল না। তাহলে অ্যান্ডি গেল কোথায়? গতকাল সন্ধ্যায় নিজের রেজিস্টারের সাইন করে সে সেলেই ঢুকেছিল। খবরটা শুনে ওয়ার্ডেন নর্ডন পুরো পাগল হয়ে যায়। প্রথমেই সে রেডকে জিজ্ঞাসা করে অ্যান্ডি তাকে কিছু বলেছে কিনা, কিন্তু রেড কিছুই জানে না। এটি শোনার পর নর্ডন আরো রেগে উন্মাদ হয়ে যায়। অ্যান্ডির বানানো দাবা গুটিগুলো ছুঁড়ে ফেলে দিতে শুরু করে। হঠাৎ একটি দাবার গুটি গিয়ে দেয়ালে টাঙ্গানো এক অভিনেত্রীর ছবিতে ঢুকে যায়। অবাক হয়ে নর্ডন ছবিতে হাত দেয়, আর তার হাত ছবির ভিতর ঢুকে যায়। ছবিটি সরাতেই সামনে প্রকাশ পায় এক বিশাল টানেল। মানে গত 20 বছর ধরে অ্যান্ডি রকহ্যামার দিয়ে দাবার গুটি বানাচ্ছিল না, সে ধীরে ধীরে দেওয়াল খুঁড়ে বানাচ্ছিল নিজের পালানোর রাস্তা। এত বছর ধরে কেউ কিছুই টের পায়নি। আসলে দেওয়ালে টাঙ্গানো ছবিটা ছিল সেই টানেল আড়াল করার জন্য। এরপর গার্ডরা দ্রুত বাইরে তল্লাশি করতে শুরু করে। নালার কাছে অ্যান্ডির পুরনো জামা কাপড় আর সাবান পাওয়া যায়। তখনই সবাই বুঝতে পারে অ্যান্ডি হেইডের কাছ থেকে একটা দড়ি তার আত্মহত্যার জন্য যায়নি, বরং নিজের জিনিসপত্র পায়ের সাথে বেঁধে রাখার জন্য সেটার দরকার ছিল। সেদিন রাতে প্রচন্ড বজ্রপাত হচ্ছিল, আর সেই কারণে রাতটা ছিল তার জন্য একদম পারফেক্ট। রাতে সে ছবিটা সরিয়ে টানেলের ভেতর ঢুকে আবার ছবিটা ঠিক জায়গায় লাগিয়ে দেয়। তারপর রেডের এনে দেওয়া টর্চ দিয়ে অন্ধকার টানেল ধরে আগাতে শুরু করে। গত 20 বছর ধরে অ্যান্ডির এই টানেল খুলে জেলের গার্ডারের পাইপ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটা ছিল এরপর। বজ্রপাতের শব্দের সাথে মিলিয়ে সে পাইপে ইট দিয়ে আঘাত করতে থাকে। বজ্রের গর্জনের কারণে সেই শব্দ কেউ শুনতে পায় না। অবশেষে পাইপ ফেটে গেলে অ্যান্ডি তার ভিতর ঢুকে পড়ে। এই পাইপের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছিল জেলের সব কয়েদিদের মলমূত্র। আচ্ছা, এবার তোমরা ভাবো তো, প্রায় 100 গজ লম্বা একটি নোংরা পাইপ পেরিয়ে যেতে একজন মানুষের কতটা মানসিক শক্তির দরকার। তবুও অ্যান্ডি থামেনি। অবশেষে সে পাইপের শেষ প্রান্তে গিয়ে বের হয়ে আসে, আর বাইরে বেরিয়ে মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে দুহাত মেরে দেয়। সেই মুহূর্তে সে সত্যিকার অর্থেই মুক্ত। এরপর নিজেকে পরিষ্কার করে সকালে ব্যাংকের দিকে রওনা দেয়। এতদিন ধরে ওয়ার্ডেনের দুর্নীতির টাকা র্যান্ডলার স্টিভেন্স নামের যে ব্যক্তির অ্যাকাউন্টে জমা হচ্ছিল, সেই ব্যক্তি আসলে অ্যান্ডি নিজেই। ভাই রে ভাই, এটা শোনার পর তো আমিও থমকে গিয়েছিলাম। সব আইডি প্রুফ আর সিগনেচার ব্যবহার করে অ্যান্ডি ব্যাংক থেকে $3,73,000 তুলে নেয়। এদিকে পরের দিন সকালে ওয়ার্ডেন যখন নিজের জুতার বক্স খুলে, তখন সে দেখে সেখানে পড়ে আছে পুরনো ছেঁড়া জুতো। মানে অ্যান্ডি তার জুতো পালিশ করছিল ঠিকই, কিন্তু সেটা ওয়ার্ডেনের জন্য নয়, নিজের জন্য। সেদিন রাতে নতুন জুতো পায়ে দিয়ে সে সবার চোখের সামন দিয়েই হেঁটে বেরোচ্ছিল, অথচ কেউ সেটা খেয়াল করেনি। ব্যাংকে গিয়ে টাকা তুলে অ্যান্ডি ওয়ার্ডেনের সমস্ত মানি লন্ডারিং এর প্রমাণ এবং টমির খুনের তথ্য সহ একটি ফাইল ব্যাংকের কর্মচারীদের হাতে দেয়। তারপর সেটাকে একটি বিখ্যাত ম্যাগাজিনের ঠিকানায় পাঠিয়ে দিতে বলে। পরের দিন সকালে সেই ম্যাগাজিনের প্রথম পাতায় ছাপা হয় শশাঙ্ক জেলের ওয়ার্ডেনের সেই দুর্নীতির কথা আর নির্দোষ টমির হত্যার খবর। খবর প্রকাশ হওয়ার সাথে সাথেই পুলিশ এসে গার্ড হ্যাডলি ও তার সহযোগীদের গ্রেপ্তার করে। যে মানুষটা এতদিন কয়েদিদের সাথে পশুর মতন আচরণ করত, এখন তাকে দেখে মনে হচ্ছিল ভয়ে কাঁপতে থাকা একটা ইঁদুর। অন্যদিকে ওয়ার্ডেন দ্রুত নিজের ভল্ট খুলে দেখে সেখানে অ্যান্ডিকে দেওয়া বাইবেল ছাড়া আর কিছুই নেই। বাইবেলটা খুলে সে দেখতে পায় ভেতরের পাতাগুলো নিখুঁতভাবে কেটে রাখা হয়েছে রকহ্যামার লুকিয়ে রাখার জন্য। মানে এতদিন অ্যান্ডি সেই বাইবেলের ভেতরেই তার হাতুড়ি লুকিয়ে রেখেছিল, আর সেই কারণেই গার্ডরা কখনো সেটা খুঁজে পায়নি। এই অসাধারণ পরিকল্পনার কারণেই অনেকেই এই সিনেমাকে পৃথিবীর সেরা মুভিগুলোর মধ্যে একটি বলে। কিছুক্ষণ পর পুলিশ ওয়ার্ডেনকে গ্রেপ্তার করতে তার অফিসের সামনে এসে দাঁড়ায়, কিন্তু পুলিশের হাতে ধরা দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না তার। তাই পুলিশ দরজা ভাঙার আগেই সে নিজের মাথায় গুলি করে দেয়। এভাবে নিষ্ঠুর ওয়ার্ডেন নর্ডন নিজের কাজের উপযুক্ত পরিণতি পায়। অন্যদিকে অ্যান্ডি চলে যাওয়ার পর রেড জেলের ভিতরে তাকে অনেক মিস করতে থাকে। কিছুদিন পর রেডের কাছে একটি পোস্ট কার্ড আসে। তখন সে বুঝতে পারে অ্যান্ডি ইতিমধ্যেই তার স্বপ্নের দ্বীপে পৌঁছে গিয়েছে। আর কিছুদিন পর আবারও রেডকে প্যারেলে ডাকা হয়,
আগের সব সাক্ষাতে সে ভদ্রভাবে নিজের সংশোধনের কথা বলছিল, কিন্তু এবার সে সম্পূর্ণ উল্টো কথা বলে। সে জানায় বহু বছর আগে করা অপরাধের জন্য সে নিজের তরুণ বয়সের উপরই লজ্জিত। নিজের জীবন নষ্ট করার দায় সে নিজেই নেয়, কিন্তু অন্য কেউ তাকে ভালো মানুষ মনে করুক বা না করুক তাতে তার কিছু আসে যায় না। তাই বোর্ড চাইলে যা খুশি সিদ্ধান্ত নিতে পারে। মজার ব্যাপার হলো এতদিন ভদ্রভাবে উত্তর দেওয়ার পরেও তাকে বারবার ফিরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু এবার সত্যি কথা বলার পর তাকে প্যারেলে মুক্তি দেওয়ার ঘোষণা হয়। প্রায় 40 বছর পর জেল থেকে বের হয় রেড। জেলের বাইরের পৃথিবীটাকে নতুন করে দেখতে শুরু করে। ধীরে ধীরে সে মানিয়ে নেওয়ার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত ব্রুকস যেখানে থাকতো সেখানেই গিয়ে থাকতে শুরু করে, এমনকি সেই দোকানেও কাজ করার সিদ্ধান্ত নেয়। তবুও বাইরে জীবনের সাথে পুরোপুরি সে মানিয়ে নিতে পারে না। জেলের চার দেওয়াল যেন তার নিজের ঘর হয়ে গিয়েছিল। এক সময় তারও ব্রুকসের মতো নিজের জীবন শেষ করে দিতে ইচ্ছা করে, কিন্তু তখনই তার মনে পড়ে অ্যান্ডিকে দেওয়া সেই প্রতিশ্রুতির কথা। তাই একদিন সে বক্সটনের সেই ওক গাছের নিচে যায়। পাথরের ঢিবি সরিয়ে সে একটি ছোট্ট বক্স খুঁজে পায়। বক্সের ভেতর ছিল কিছু টাকা আর একটা চিঠি। চিঠিতে অ্যান্ডি লিখছিল, যেহেতু তুমি এতদূর চলে এসেছো তাহলে আরেকটু এগিয়ে আসো। আমার নতুন জীবনের জন্য একজন বন্ধু সঙ্গী দরকার, আর তোমার চেয়ে ভালো কাউকেই আমি খুঁজে পাবো না। এরপর রেড অ্যান্ডির দেওয়া লোকেশন ধরে মেক্সিকোর সেই দ্বীপে চলে আসে, আর সেখানে গিয়ে বহুদিন পর আবার দেখা হয় তার পুরনো বন্ধু অ্যান্ডির সঙ্গে। দুই বন্ধু আবার একত্রিত হয়। তারপর তারা শুরু করে তাদের নতুন জীবন, আর এমন সুন্দর এক হ্যাপি এন্ডিং এর মধ্য দিয়েই শেষ হয় এই অসাধারণ মুভিটি। আসলে এই সিনেমা শুধু জেলের জীবনের নিষ্ঠুর বাস্তবতাই দেখায় না, এটা আমাদের শেখায় কখনো কখনো নির্দোষ মানুষও বিনা অপরাধে শাস্তি পায়। আবার অনেক অপরাধী সত্যি বদলাতে চাইলে সমাজ তাকে সেই সুযোগ দেয় না। তবুও যদি মনোবল আর আশা থাকে তাহলে অ্যান্ডির মতো মানুষ নিজের অতীতকে পিছনে ফেলে নতুন জীবন গড়ে তুলতে পারে। আর এই শক্তিশালী বার্তার মাধ্যমেই শেষ হয় এই মাস্টারপিস গল্প। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। নিউ ভিডিও আসা পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আর বেশি বেশি মুভি দেখো। ধন্যবাদ।